যতদূর মনে হয় আমি সবসময় ফ্রি হতে চেয়েছিলাম। কাজ বা ছুটি দুটোর জন্যই অনুমতি নেওয়া কখনো আমার পোষায়নি। স্কুল কলেজের পড়াশোনা আমার ভালো লাগতো না। বয়স যখন 17-18 আর কলেজ গেলাম না। সময়টা 21 শতকের প্রথম দশক। তথ্য প্রযুক্তির ঘেরাটোপে মানুষের জীবন ইতিমধ্যেই বাধা পড়ে গেছে। কি করে জানি না এই বিষয়টায় আমার খুব আগ্রহ তৈরি হলো। নিজে নিজে পার্সোনাল কম্পিউটার অ্যাসেম্বল করতে শিখলাম। রোজগারে হতে লাগলো ভালোই। আর তখনই একটা সেকেন্ড হ্যান্ড হিরো হন্ডা বাইক কিনে নিলাম। কারণ ওতে সহজ, লিটারে 60 কিলোমিটার। বাইকটা মোটামুটি তেলের গন্ধেই চলতো। একটু একটু করে ভালোই রোজগারও হচ্ছিল। আমার বয়সীরা যখন কলেজে পড়ছে আর পকেট মানি সম্বল, আমার তখন তাদের তুলনায় রীতিমতো ভালো রোজগার। বাড়ির লোকেরাও খুশি ছিল, কিন্তু তাদের একটা আফসোস ছিল যে পড়াশোনাটা একেবারেই ছেড়ে দিলাম বলে। তবে আমি এসবে খুব একটা পাত্তা দিতাম না, আর লোকের কথায় কেয়ার না করাটা স্বভাবে দাঁড়িয়ে গিয়েছিল। আমার বন্ধুবান্ধব বিশেষ ছিল না, কারণ সারাদিনই আমি হয় ঘুরে বেড়াতাম আর নইলে কম্পিউটারের বই পড়তাম। আর সময় পেলেই নদীর ধার বরাবর বাইক নিয়ে অনেক দূর চলে যেতাম। সঙ্গে থাকতো ফ্লাস্কের গরম চা আর ছবি আঁকার সরঞ্জাম। প্রতিবার নতুন করে প্রকৃতির সাথে মিশে যেতে বড় ভালো লাগতো। সেই সময় প্রথমবার কলকাতা শহরে এসেছিলাম ট্যুরিস্টের মতো। আমার বিশেষ ভালো লাগেনি, ভিড় আর হল্লা। মনে হলো কবে পালাবো। কিন্তু একটা জিনিস আমাকে টানলো, কলকাতার মিষ্টি আর খাবার। সেই জিনিস আমার শহরে ছিল না। আর একটা জিনিস দেখেছিলাম, আগে এরকম অভিজ্ঞতা হয়নি। আউটরাম ঘাটের সিঁড়িতে বসে একটি লোক নিজের মনে গিটার বাজাচ্ছে আর গুনগুন করে কোনো বিদেশি গান গাইছে, শুনতেন একটা কবিতার মতো। কথাগুলো কিছুটা মনে ছিল, বাকিটা গুগলে দেখে নিয়েছিলাম। আর ক্যানাডিয়ান গায়ক কবির গান, লাইক এ বার্ড অন দি ওয়েয়ার, লাইক এ ড্রাঙ্ক ইন আ মিডনাইট কোয়ার, আই হ্যাভ ট্রাইড ইন মাই ওয়ে টু বি ফ্রি। ভেতরে ভেতরে আমার সবাই বোধহয় তাই চাই। পলাশ সেনের জীবন ভালোই চলছিল, হয়তো আর কোনো পরিবর্তন হতো না। কিন্তু সে সময়ে ইন্টারনেট ভৌগোলিক সীমারেখা মুছে দিয়েছে। সোশ্যাল মিডিয়া আর মোবাইল ফোনের দৌলতে পৃথিবী হাতের মুঠোয়। নিত্য নতুন চেনা পরিচিতি আর যোগাযোগ। পলাশ সেনেরও কিছু যোগাযোগ হলো। তার মধ্যে একজন বস্টন নিবাসী অরিন্দম মুখার্জি, যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তনী, ইলেকট্রনিক্স টেলিকম ইঞ্জিনিয়ার, AT&T-তে চাকরি নিয়ে গিয়েছিলেন। তারপর কিছুদিন এদিক ওদিক করে নিজের সফটওয়্যার কোম্পানি খোলেন। তিনি ওই সময় কলকাতার সেক্টর 5-এ তার অফশোর ইউনিট চালু করতে যাচ্ছিলেন। পলাশের মধ্যে কিছু একটা দেখতে পেয়ে তাকে নতুন অফিসের IT ইনফ্রাস্ট্রাকচার বিভাগে কিছু কাজের দায়িত্ব দিতে চাইলেন। শর্ত ছিল 3 মাসের মধ্যে কিছু প্রয়োজনীয় সার্টিফিকেশনস করে নিতে হবে। মিস্টার মুখার্জিকে আমার ভালো লেগেছিল। কম কথার লোক, দুনিয়া দেখেছেন, আর যা জানেন না তা নিয়ে কথা বলেন না। আর সবচেয়ে বড় কথা, তিনি জানতেন স্কিল থেকে টাকা পয়সা বানানো যায়, কিন্তু শুধু টাকা দিয়ে স্কিল আসবে না। বাড়ির লোক বলল, ভালোই তো, কখনো কর্পোরেট চাকরি করিসনি, একবার দেখে নে, ভালো না লাগলে ছেড়ে দিবি। আমি এদের বোঝাতে পারি না যে ব্যাপারটা এত সহজ নয়। আমার ব্যবসা ক্লায়েন্টদের কি হবে? আমি না থাকলে তাদের চলতি কাজগুলোর দায়িত্ব কাকে দেব? যাই হোক, মিস্টার মুখার্জির সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা করলাম। পলাশ তার চা বাগান আর বর্ণা নদী ঘেরা ছোট শহর ছেড়ে পশ্চিমমুখ হল। প্লেনেই আসা যেত, কিন্তু সে ট্রেনে চেপে বসল তার কারণ বোধ হয় যে গাছপালা, নদী, পাহাড়েরা তার আত্মার দোসর, তাদের সাথে আরো কিছুটা সময় কাটিয়ে যাওয়া। পেছনে পড়ে রইল পাহাড় লাইনের দাম ছড়ার পাহাড়, দাবাং নদী, শিলকুড়ির ময়না পাখির গান, ফারাক্কায় গঙ্গা পার করে গৌরবঙ্গ, মালদা, আর তারপরে হাওড়া। সে এসে উঠল মধ্য কলকাতার এক পিসির বাড়িতে, যার ছাদ থেকে পশ্চিম দিকে ঢিল ছুঁড়লে প্রেসিডেন্সি কলেজের লনে গিয়ে পড়বে। কলকাতা শহরে এসে জীবনে প্রথমবার কর্পোরেট ম্যান হলাম। জীবনে কোনোদিন চাকরি করিনি। কিরকম বাঁধো বাঁধো ঠেকতো। অফিস তো নয়, ফ্যাক্টরির মতো। আমাদের অফিসে সব মিলিয়ে 30-35 জন লোক ছিল। আর তার কাছেই এক বড় কোম্পানির অফিস, 12-13 হাজার কর্মী। লাঞ্চের সময় লোকের বেরিয়ে আসা দেখে আমার চার্লি চ্যাপলিনের ছবির দৃশ্যের কথা মনে পড়ত।
আমাদের সেই অফিসেই আমার অবন্তিকার সঙ্গে প্রথম দেখা। অবন্তিকা মা বাবার একমাত্র মেয়ে। কলকাতা শহরে সে হাঁপিয়ে উঠেছে। মা বাবার ইচ্ছে মেয়ে বিয়ে করে সংসারী হোক, কিন্তু সে চায় ক্যালিফোর্নিয়া চলে যেতে। নিজেকে বলে ক্যালিফোর্নিয়া ম্যাটেরিয়াল, কিন্তু আলিপুরের 3 তলার বাড়িতে সে বন্দী। সিগারেট বিয়ার ভালোবাসে, ভালোবাসে পার্টি করতে, আর সোশ্যাল মিডিয়াতে সে সেলিব্রিটি। কোনো স্টেডি বয়ফ্রেন্ড তার নেই। নিজের কাজে সে খুব দক্ষ। কলিগরা তাকে খুব একটা পছন্দ না করলেও সমীহ করে, আর এটাও জানে এ উঁচু ডালের ফল, টক বা মিষ্টি যাই হোক না কেন, হঠাৎ করে কারুর ভাগ্যে তার খসে পড়ার সম্ভাবনা খুব কম। তুমি কি নতুন জয়েন করেছো? হ্যাঁ, নতুন। কিরকম লাগছে? ভালোই। আসলে আমি শহরেও নতুন। আপনি বোধহয় কলকাতারই। হ্যাঁ, জন্ম, স্কুলিং, পড়াশুনো, চাকরি সব কলকাতাতেই। আর তুমি আপনি আপনি করে কথা কেন বলছো বলো তো? আমার নাম অবন্তিকা। অবন্তিকা, দেখুন, আমি তো পাড়াগার লোক। কি করে কলকাতার আদব কায়দা রপ্ত করতে হয় তার কোনো ম্যানুয়াল খুঁজেছি, কিন্তু পাইনি। আরে বাস, তোমার হিউমার তো দারুণ। কলকাতার ম্যানুয়াল তা থাকতে থাকতে শিখে যাবে। আচ্ছা, তুমি কি আমার সঙ্গে এই রাস্তার মোড়ে ক্যাফেতে যাবে? কফি আর মিষ্টি খাবো। যেতে আপত্তি নেই, কিন্তু আমাকে বলছো কেন? আমার গুরুর আদেশ। বলেছেন কলকাতা শহরের লোককে মিষ্টি আর মিষ্টি কথা প্রসন্ন করবে, আর তবেই তুমি ট্রেন্ড হবে। কে তোমার গুরু? লর্ড ওয়ারেন হেস্টিংস। কি বললে? ওয়ারেন হেস্টিংস তোমার গুরু? ও মাই গড, তুমি তো সাংঘাতিক লোক দেখছি। কেন, এত অবাক হওয়ার কি আছে? ওয়ারেন হেস্টিংস তার নিজের দেশ ছেড়ে এই শহরে চাকরি করতে এসেছিলেন। আমিও আমার বর্ণা নদীর দেশ ছেড়ে এই শহরে চাকরি করতে এসেছি। ভাষাও ভালো জানি না, আদব কায়দাও শিখিনি, তাই তো শিখতে চাই। তুমি এখানে থাকো কোথায়? কলেজ স্ট্রিটে। আমি থাকি আলিপুরের কাছে, সাউথে। সেদিকে গেছো? না, আমার না বাইরে এই ভিড়ে বেরোতে একদম ভালো লাগে না। কিরকম ভয় হয় সে আমি বোঝাতে পারবো না। তবে গঙ্গার ঘাট আমার খুব ভালো লাগে। আরে সে তো ফাটাফাটি জায়গা। প্রিন্সেপ ঘাটে গেছো? ওখানে ভূতনাথের কাছে খুব ভালো গাঁজা পাওয়া যায়। তুমি গাঁজা খাও? এই না না। আমি খাই মাঝে মাঝে। ইউনিতে থাকতে অভ্যাস করেছিলাম। তুমি যে গাঁজা খাও তোমার বাড়িতে জানে? তারা কিছু বলে না? বললেও আমি কেয়ার করি না। আমি কি বাচ্চা নাকি? শোনো, এই কলকাতা শহরে মেয়ে বলে কোনো ডিসক্রিমিনেশন চলবে না। তা ঠিক, কিন্তু থাকো তো বাবার বাড়িতেই। তাতে কি হলো? ধরো তোমার আলিপুরের বাড়ি ছেড়ে যদি কেষ্টপুরের পিজিতে থাকতে হতো, তবে তোমার একার মাইনে দিকেই লাইফস্টাইল হতো? সত্যি কথা বলবে? হতো না। তাহলে ভেবে দেখো, তুমি ঠিক স্বাধীন নও, তোমার লাইফস্টাইলকেও সাবসিডাইজ করছে। মানে সাবসিডাইজ করছে আবার কি? এ তো আমার বাবার বাড়ি। যুক্তিটা তাহলে এই দাঁড়ালো, বেনিফিট নেব কিন্তু দেনেওয়ালার কোনো কথাই আমি শুনবো না, কারণ আমি ফ্রি, মুক্ত। আমি কি সেরকম বলেছি? সেরকমই তো দাঁড়াচ্ছে। কিরকম দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এই যে গাছেরও খাবো আবার তলারও করবো। মানে এর মধ্যে গাছ কোথা থেকে এলো? আরে ওটা একটা প্রোভার্ব। যা খুশি একটা প্রোভার্ব বানিয়ে দিলেই হলো নাকি? কি মুশকিল, বানাতে যাবো কেন? অভিধান খুলে দেখো। সেটা আবার কি? হায় ভগবান। ধীরে ধীরে দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ বাড়ল, কিন্তু অফিসের বাইরে। পলাশ সেনের মধ্যে একটা লাজুক ভাব ছিল, আর বোঝা গেল যে যদিও পলাশ সেন স্বঘোষিত পাড়াগাঁর লোক, সে গেঁয়ো লোক মোটেই নয়। পলাশ সেন বাঁশবেড়িয়ার গঙ্গা ভীষণ ভালোবাসত। সেখানে গেলে সে নিজের মাটির গন্ধ আর বর্ণা নদীর শান্ত ঢেউয়ের আদর খুঁজে পেত। শীতকালে একবার সেখানে সাঁতার দিয়ে জ্বর এলো। ছুটি নিয়ে বাড়িতে। 2 দিন বাদে অবন্তিকার ফোন। শুনলাম তোমার শরীর খারাপ। কি হয়েছে? তেমন কিছু নয়। তোমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চাইলাম, দেখি নেই। আমার হোয়াটসঅ্যাপ নেই। নেই মানে? আমি রাখি না। আচ্ছা, ভাবলাম ফেসবুকে মেসেঞ্জিং করি। ফেসবুকেও দেখি তোমার কোনো প্রোফাইল নেই, তাই শেষমেশ ফোন করলাম। আমার ফেসবুকেও কোনো অ্যাকাউন্ট নেই। তুমি কি এই যুগের মানুষ নাকি অন্য যুগের? ওয়ারেন হেস্টিংসের যুগের। মনে নেই? আমি রিভ ভ্যান উইঙ্কেল। সে আবার কে? উপন্যাসের নায়ক। তোমার কনভেন্ট স্কুলে রিভ ভ্যান উইঙ্কেল পড়ায়নি, ভেবেছিল পড়াই আছে। আমি বাংলা স্কুলে পড়েছিলাম, মাস্টারমশাইরা বলেছিলেন আর আমি পড়েছিলাম। তোমার ক্ষেত্রে ইউ পিকড আপ দ্য ল্যাঙ্গুয়েজ, আমার ক্ষেত্রে আই হ্যাভ টু লার্ন ইট। যা বাবা, বকা খেতেই কি ফোন করলাম? বকা তো নয়, ফ্যাক্ট। আর ফ্যাক্ট তুমি শোনো না,
কারণ তোমার মতো সুন্দরী, স্মার্ট, কসমোপলিটন মেয়েদের সোশ্যাল মিডিয়া আর সোসাইটিতে যাদের সঙ্গে দেখা হচ্ছে তারা মূলত 3 ধরনের: ফ্রেন্ড, অরবিটার আর ফ্রেন্ডস উইথ বেনিফিট। এরা কেউ তোমাকে ফ্যাক্ট বলবে না। তা তুমি কোন ধরনের? ফিলোসফার, সরি, নই, হওয়ার চেষ্টা করছি। তা এই ব্যাপারেও তোমার নিশ্চয়ই কোনো গুরু আছেন? আছেনই তো, কলকাতা শহরেই আছেন ডক্টর ফিলো, আর তার গুরু হলেন এথেন্স শহরের সক্রেটিস। হোপলেস। বাই বাই মিস্টার ট্রাইং টু বি ফিলোসফার। আমি এসব গুরুবাজির মধ্যে নেই। অলাবু, আজকে একটা ছেলে দেখা করতে আসবে, নাম পলাশ সেন। ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নাও, আর নিজেরও একটু ফিটফাট হয়ে নি। ফিলোদা, কি ব্যাপার? কত রতি মহারতি এ ঘরে এলেন গেলেন, তুমি তো এত ব্যস্ত হওনি, ব্যাপারটা কি? আরে সাধারণ ছেলে নয়, অটো ডিডাক্ট, আমাদের তাকের লোক। মানে এই অটো কি যেন বললে, এর মানে কি? এর জার্মান শব্দ, মানে স্বশিক্ষিত, নিজেই নিজেকে পড়ায়। বেশিরভাগ লোক মাস্টার, টিউটর, স্কুল, কলেজ নিয়েও শিখতে চায় না, আর এ নিজেই নিজের মাস্টারমশাই। আচ্ছা, বুঝলাম। আজকে মগজ ধোলাই অধিবেশন হবে, তাহলে মগজ ধোলাই যন্ত্রটা ঝেড়ে মুছে সাফ করে বের করে রাখি। আরে না না, এ আমাদের মগজ দোলাই যন্ত্রের ক্যান্ডিডেট নয়, আমাদের নিজেদের মগজ সাফ রাখতে হবে। তাহলে আপ্যায়নের জন্য গোটা 10 সাদা বালুকা ডাইনি আর সেন মহাশয় তাকে বেগ রসগোল্লা নিয়ে আসে আসবেল। ঠিক আছে। ও, আরেক প্যাকেট সিগারেট নিয়ে আসবে, মগজের গোড়ায় ধোঁয়া দিতে হবে। নমস্কার, ডক্টর ফিলোর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আরে, আপনি ঠিক জায়গায় এসেছেন। আপনি তো পলাশ সেন। হ্যাঁ। আমি অলাবু সরখেল, ডক্টর ফিলোর সহকারী। এই যে ফিলোদা, পলাশ সেন এসেছেন। আরে এসো এসো, তোমাকে তুমিই বলছি। অবশ্যই তুমিই বলবেন। দাঁড়াও, বসো। ধূমপান চলে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা সিগারেট ধরাই। অলাবু, চলে এসো। আমি আপনার সঙ্গে ফোনে কথার পরে যে বইগুলো পড়তে বলেছিলেন তা পড়লাম। সে বিষয়ে কয়েকটি প্রশ্ন ছিল, তাই আসা। দাদা, এই নিন বালুকা ডাইনি, একদম তাজা, খেয়ে নিন। জিতেনের চা আসছে, আর এই রইল কবিরাজি, মানে সব সমস্যাই যাকে বলে ওই পেটের। বালুকা ডাইনি মানে? এ তো দেখছি স্যান্ডউইচ। হ্যাঁ, তাই তো, বালুকা ইকুয়ালস টু স্যান্ড, আর ডাইন ইকুয়ালস টু উইচ। পারফেক্ট। খেতে খেতে কথা হোক। বলো পলাশ, তোমার সমস্যা? ডক্টর ফিলো, আমার সাংসারিক কোনো অভাব বা সমস্যা নেই। সাধারণ লোকের আমোদ করার সব আমার আছে, কিন্তু আমার এগুলো ভালো লাগে না। কেন? কারণ তুমি মানুষ, আর এই যন্ত্রণা তা দুর্লভ। বেশিরভাগ মানুষ যে জীবন যাপন করে তা পরীক্ষা করে না, সে আমৃত্যু মগজ ধোলাই ভিক্টিম। তুমি দুঃখী হও না, বরং আনন্দিত হও। আমার এই বাধা ধরা চাকরি আর ভালো লাগছে না। ভাবছি আমার দেশের বাড়িতে ফিরে যাব। সে যাও, তোমার, আমার বা অলাবুর মতো আত্মরতিময় পুরুষদের ঘর বাহির, আপন পর, দেশি বিদেশি কিছু হয় না। কিন্তু তার আগে তুমি ছুটি নাও, শহরে যাযাবরের মতো ঘুরে বেড়াও, দেখো, ভাবো আর লিখে রাখো। তুমি তো স্কেচ করতে পারো, সেগুলি স্কেচ করো। মনে রাখবে, যদিও আমরা দেখতে সবার মতো, কিন্তু কেউ আমাদের মতো নয়, বা খুব কম লোক আমাদের মতো। বাহ, এ তো দারুণ আইডিয়া, একদম আমার পছন্দের কাজ। আর এই অলাবুকে সারথি করো। গত বছর কোন ওয়ার্ডস্মিথ কোম্পানিতে কাজের দৌলতে সারা শহর বাইকে চষে বেরিয়েছে। সব তালুর মতো চেনা, আর অনেক গোপন ডেরার সন্ধানও জানে। কি অলাবু, রাজি তো? নিশ্চয়ই ফিলোদা, আমার কোনো আপত্তি নেই, মানে পলাশদার যদি কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি কেন থাকবে? এ তো খুব ভালোই হলো, আমি তো শহরের কিছুই জানি না। তোমরা দুজনেই ব্যাচেলর, 2 মাস্কেটিয়ার্স অফ কলকাতা। হয়তো এই ঘোরার দৌলতে কারোর সঙ্গে প্রণয়ের সংযোগ হয়ে গেল। ফিলোদা, আমি বিয়ে করব না। পলাশদার কি মত? আমি এখনো ভাবছি বিয়ে করাটা উচিত নাকি উচিত নয়। এ বিষয়ে আমার গুরু কি বলেছেন তা বলছি। তখন আমি মিস সোফিয়ার প্রেমে পড়েছিলাম, সে অনেক কাল আগের কথা। আমার গুরু বলেছেন, যদি বিয়ে করো আর স্ত্রীর সঙ্গে বনিবনা হয় তবে সুখী হবে, আর যদি না হয় তবে ফিলোসফার হবে। কোনোটিতেই ক্ষতি নেই। বাহ, ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। ইয়াক ইয়াক। অলাবু আর পলাশ 2 দিন ধরে সারা শহর ঘুরে বেড়ালো।
অলাবু শহরের রাস্তা, ফুটপাথ, দোকানপাট আর সেখানকার ভিড় ঘুরে ঘুরে তাকে দেখালো। উদ্দেশ্য একটাই, পলাশের কাছে শহরের সব রংগুলি তুলে ধরা। অভিযানের তৃতীয় এবং শেষ দিন দুজন উত্তরের এক বনেদি জায়গায় হানা দিল। চলো পলাশদা, সকাল সকাল ব্রেকফাস্টটা করে ফেলি। সারাদিন অনেক ঘোরাঘুরি আছে কিন্তু। এ তো দেখছি জিলিপি কচুরির সাম্রাজ্য। হ্যাঁ, বাগবাজারের বিখ্যাত জলখাবার। এসো এসো, লেগে পড়ি। কচুরি জিলিপির সদ্গতি করে অলাবু আর পলাশ গঙ্গার পাড়ে এসে বসল। ডিসেম্বর মাসের নরম রোদ, গঙ্গার ঠান্ডা হাওয়া আর তার সাথে মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা পোড়া দুধের চা। সামনে গঙ্গায় লোকজনের অঘোষিত সন্তরণ প্রতিযোগিতা, যাত্রীবাহী লঞ্চের যাওয়া আসা, আর দামাল ছেলেদের লঞ্চের ডেক থেকে গঙ্গার জলে লাফ দেওয়া। হালকা কুয়াশার চাদরে ঢাকা আকাশ, রকমারি পাখিদের ডানায় মুক্তির আনন্দ। জীবন এখানে উদ্দাম, চিন্তাহীন। চারিদিকে ভালো করে দেখো, স্কেচ করো। আজ সারাদিন শুধু অবজারভেশন আর রিক্রিয়েশন। সন্ধেবেলায় কফি খেতে খেতে সারাদিনের নির্যাস নিয়ে কথা বলবো। এটা কি ফিলোদার গাইডলাইন? আরে গাইডলাইন নয়, মেথডস। শার্লক হোমসের মেথডসের মতো। মহাবিশ্বে সব কিছুই পদ্ধতি নির্ভর। আমাদের আজকের এই অভিযানও তাই। এখানে মানুষ, প্রকৃতি, পশু পাখি যাদেরই দেখছো, সবাইকেই তাদের বেঁচে থাকার রসদ কোনো না কোনোভাবে জোগাড় করে নিতে হয় বিভিন্ন পদ্ধতি মেনে। কিন্তু কোনোটাই তাদের স্বাধীনতার বিনিময় নয়। কাজেই দেখো, উপলব্ধি করো আর ইচ্ছে মতো ভাবনাগুলোকে এঁকে ফেলো। ঘণ্টাখানেক পরে আবার বাইকে সওয়ার হয়ে যাত্রা শুরু। স্ট্র্যান্ড রোডের গলি ঘুঁজি দিয়ে ওয়ান ওয়ে বাঁচিয়ে হাইকোর্ট আর ইডেন গার্ডেন ছুঁয়ে এসে পড়ল প্রিন্সেপ ঘাটে। এখানে নদী অনেকটা স্থির আর শান্ত। জেটি থেকে ওপারে যাওয়ার লঞ্চ ছাড়ছে। নদীর জলে সূর্যের আলো ঝিকমিক করছে। এখানে ওখানে লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে, যে যার নিজের মতো। পলাশের অবন্তিকার কথা মনে পড়ল। সেই ভূতনাথের গাঁজা। সে নিজের মনেই হেসে ফেলল। কি ব্যাপার, নিজের মনে হাসছ? হাসিটাও কেমন যেন লাজুক টাইপের। কারোর কথা মনে পড়লো নাকি? ঠিক ধরেছ, আমার জীবনে প্রথম গার্লফ্রেন্ড বলতে পারো। তিনি এখানে গাঁজা খেতে আসতেন। সাব্বাস, ওয়ান্ডারফুল। না না, অতটা উৎসাহিত হওয়ার মতন নয়। ইতিমধ্যে প্রাক্তন হয়ে গেছেন। সে কি, কি এমন ঘটলো এত জলদি? কিছু ঘোটালা করেছো নাকি? আমি নিজেই ঘেটে আছি, ঘোটালা করব কি? ওসব কিছু নয়। মনে হচ্ছে আমার রকম সকম তার পছন্দ হয়নি, টিউনিং মেলেনি আর কি। এই টিউনিং ব্যাপারটাই খুব গোলমেলে, বুঝলে? ফ্রিকোয়েন্সি নির্ভর। আর সেটা মিলছে না মিলছে না সেটা বুঝতে বেশ এলেম লাগে। রকম সকম না মিললে তার বাঁধার চেষ্টা না করাই ভালো। ভীষণ বেমানান শুনতে লাগে। আমাদের সার্কেলে একজন মিউজিক্যাল ফিলোদা আছেন, মণি ফকির। তিনি গান বেঁধেছেন প্লিজ মাইন্ড দ্য গ্যাপ। টিউনিংয়ের মধ্যে কোনো গ্যাপ দেখলে ভয়ঙ্কর রকম খেপে যান। তার মতে অলওয়েজ মাইন্ড দ্য গ্যাপ। দেখে পা ফেলো বন্ধু, গ্যাপের ভেতর ট্র্যাপ হতে বেশি সময় লাগে না। এক্সিলেন্ট। তোমরা তো দেখছি ফিলোজফারদের ওয়্যার হাউস বানিয়ে ফেলেছো। তা এনার দর্শন কিভাবে হবে? ধীরে বন্ধু, ধীরে। উপসংহারে সবাই এসে জুটবে। উপসংহারের এখন দেরি আছে। আপাতত দুজনে গরম গরম কফি সহযোগে প্রকৃতি আর তার সাথে যুক্ত জীবনের আমেজ নিতে লাগল। পলাশের কয়েকটা স্কেচ আঁকা শেষ হতেই আবার তারা বাইকে চাপল। রেড রোড ধরে রাজভবন পেরিয়ে অলাবু এক গলির সামনে এসে থামল। তোমার খিদে পায়নি? আমার কিন্তু রিফুয়েলিং এর টাইম হয়ে গেছে। আমার সেরকম পাইনি। কচুরি জিলিপি এখনো ব্যাট করছে, তবে হালকা লাঞ্চ করাই যায়। তবে দেরি করে লাভ নেই। এই গলির মধ্যে? আরে এই গলির মাহাত্ম্য অনেক। এককালে এর নাম ছিল ডেকার্স লেন, এখন নাম বদলে হয়েছে জেমস হেকি সরণি। এই শহরের সেরা স্ট্রিট ফুড ডেস্টিনেশন। জেমস হেকি মানে সেই বেঙ্গল গ্রাজেটের প্রকাশক, ভারতবর্ষের প্রথম ইংরেজি নিউজ পেপার। বিঙ্গো, একদম তাই। 250 বছরের ইতিহাস এই গলির। বুঝলাম। তাহলে এসো, এখানকার সবচেয়ে বিখ্যাত দোকানের সবচেয়ে বিখ্যাত ডিশ দিয়ে আজকে লাঞ্চটা করে ফেলি। দাদা, ও দাদা, 2টো মাটন স্টু আর ব্রেড, আর তার সঙ্গে একটা করে ফিশ ফ্রাই। খাওয়া দাওয়া শেষ করে দুজনে আবার বাইকে চড়ে বসল। এবার লক্ষ্য এই শহরের নিজস্বতার সাথে পরিচয় ঘটানো।
200 বছরের এশিয়ার প্রাচীনতম জাদুঘরের সামাজিক সাংস্কৃতিক বৈজ্ঞানিক ইতিহাস, ব্রিটিশ সাম্রাজ্যবাদের ছোঁয়া, রবীন্দ্র সদন চত্বরের শিল্পকলা আর নাটকের মহড়া। এখানে ওখানে বিভিন্ন প্রজন্মের মানুষজন ছড়িয়ে ছিটিয়ে, কারুর হাতে রং তুলি, কারুর হাতে গিটার, ভায়োলিন, আবার কেউ কাগজ কলমে মগ্ন। সভ্যতার চিরকালীন নিয়ম, প্রজন্ম থেকে প্রজন্মের একমাত্র বাস্তবসম্মত উত্তরাধিকার হল মৌলিক সংস্কৃতি। পলাশ বুঝতে পারল এই শহরের শিরায় উপশিরায় তা বহমান। কলকাতার বুকে সন্ধ্যা নামল, রাস্তার আলো জ্বলে উঠল, বিলবোর্ড জুড়ে স্বপ্নের হাতছানি, ব্যস্ত ট্রাম, বাস আর মেট্রো স্টেশন, সময়ের সাথে আধুনিক জীবনের রেশারেশি, পিছিয়ে না পড়ার মরিয়া তাগিদ। পলাশ আর অলাবু দিনের শেষে বাইপাসের এক সম্ভ্রান্ত হোটেলের 10 তলার কফি লাউঞ্জে এসে পৌঁছল। এবার অভিযানের ফলাফল বিশ্লেষণের পালা। বাহ, লাউঞ্জটা তো খুব সুন্দর করে সাজানো, উড ফিনিশ মেঝে, জানলা দিয়ে ভিউটাও দারুণ। হ্যাঁ, সেই জন্যেই এখানে এলাম। দেখো ওপর থেকে রাস্তাটা কি সুন্দর লাগছে, আর হাই রাইজগুলো কিরকম ঝকমক করছে। বাইরে কুয়াশার চাদর একটু একটু করে এগিয়ে আসছে। একদিকে একটা লম্বা কফি বার, সেখানে এক কোনায় একটিমাত্র লোক টুপি মাথায় বসে কফির পেয়ালায় মগ্ন। ঘরময় কড়া কফির গন্ধ, আর পিয়ানোয় হালকা একটা সুর বাজছে, কোনো পশ্চিমী ধ্রুপদী সঙ্গীতের সুর। ঘরের আলোগুলো বাজনার ওঠানামার সাথে সাথে কম বেশি হচ্ছে। মোহময় পরিবেশ। অলাবু আর পলাশ বারের উঁচু চেয়ারে বসে কফির অর্ডার দিল, আর ঠিক এই সময় টুপি পরা লোকটি খুব চেনা গলায় বলে উঠল, হ্যালো পলাশ, হাউ ওয়াজ ইউর ডে? আরে ডক্টর ফিলো, আপনি এখানে? সময়ের দাবি আর তোমার কেস ক্লোজ করার তাগিদে। একটা কারণে তুমি আমার ক্লিনিকে এসেছিলে। তোমার সমস্যাটা বুঝে আমি তোমার জন্য একটা শিডিউল তৈরি করেছিলাম। সেই শিডিউলটা আজকে শেষ হলো। এখন তোমার টেক হোম কি হলো সেটা বোঝা দরকার। নাও, কফি এসে গেছে। কফি শেষ হতে হতে আমাদের কথাও শেষ হয়ে যাবে। এখন বলো, এই 3 দিনে তুমি কি দেখলে আর কি বুঝলে? অলাবু আমাকে অনেক না দেখা জায়গা ঘুরিয়েছে। 3 দিন পর বুঝতে পারছি এই রুট প্ল্যান খুব চিন্তা করে বানানো। এটা বুঝেছি যে মানুষ, প্রকৃতি, নদী, পশু পাখি সবাই তাদের নির্দিষ্ট নিয়মে চলছে, কিন্তু সবার মধ্যেই সবসময় কি যেন একটা আরতি। সবাই কোনো না কোনোভাবে অস্থির। কংগ্রেচুলেশনস অলাবু, ইউ হেল্প মি টু ক্লোজ অ্যানাদার কেস সাকসেসফুলি। মানে এই 3 দিন ধরে এত কিছুর একটাই উদ্দেশ্য ছিল, আর সেটা হলো তোমার এই উপলব্ধিটা হওয়া সাকসেসফুল এই জন্য যে সবার ভেতরেই তাড়না তুমি দেখতে পেয়েছো। অলাবু তোমার স্কেচগুলো হোয়াটসঅ্যাপ করে আমাকে পাঠিয়েছে। সেগুলোর মধ্যে একই ভাবনা ফুটে উঠেছে। কি খুঁজছে সবাই? সবই তো ঠিক চলছে, তাহলে কেনই অস্থিরতা? আমি তোমার মনের ধোঁয়াশা দূর করে দিচ্ছি। যদি তুমি খুব ভালো করে দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝেছ এই মহাবিশ্বে সবাইকেই প্রথমে বেঁচে থাকার রসদ খুঁজতে হয়, আর তার জন্য অনেক কিছুর জোগাড় চাই। জীবিকা চাই, পরিবার চাই, সামাজিক অস্তিত্ব চাই। বেশিরভাগ সময় আমরা এই চাওয়ার গণ্ডিটা গুলিয়ে ফেলি, আর সেখান থেকে সব সমস্যা শুরু। একটু উদাহরণ দিয়ে বলবেন? সবার জীবনের 3টে চাহিদা আছে, একটা ত্রিভুজের মতো ধরো: ইনকাম, লিজার আর ফেম। কিন্তু সবাই স্ট্রাগল করছে। কারুর প্রচুর রোজগার, নামডাক, কিন্তু তিনি হন্যে হয়ে একটু অবকাশ খুঁজছেন। কারুর আবার প্রচুর অবকাশ, কিন্তু তার রোজগার কম, তাকে কেউ চেনে না, তিনি বিষণ্ণ। আবার কারুর প্রভিডেন্ট ফান্ড আর সরকারি পেনশন নির্ভর নিশ্চিন্ত জীবন, তার সঙ্গে অখণ্ড অবসর, কিন্তু পাশের বাড়ির লোক তাকে চেনে না। তার মানে আপনি বলছেন এই ত্রিভুজটার ওপর আমাদের নিয়ন্ত্রণ প্রয়োজন? শুধু নিয়ন্ত্রণ নয়, এই 3 দিন ধরে এই শহর বা তার লোকজনদের নয়, তুমি আসলে নিজেকে খুঁজে বেরিয়েছ, যাকে বলা যায় সেলফ এক্সপ্লোরেশন। আর এই মুহূর্তে তার যা নির্যাস তা আন্দাজ করতে পেরেছ। এবার তোমাকে এই ত্রিভুজটার কোন বাহুর কি মাপ হবে তা ঠিক করে ফেলতে হবে। সেটা ঠিকঠাক হলেই তোমার খোঁজ শেষ হবে, আর তুমি তোমার হয়ে উঠবে। সেটা হলেই কি কাজ শেষ? আমি ওখানে আটকে থাকবো? কখনোই নয়, সেটা অতি ভয়ঙ্কর। তোমাকে এবার এই মডেলের পরিধি বাড়াতে হবে, আর সেটা পরিচালিত হবে পুরোপুরি তোমার নিজের স্বাধীন চিন্তা ভাবনার দ্বারা। And my friend, that is the ultimate quest and the goal of humankind. এবার অনেকটা পরিষ্কার হলো। মোদ্দা কথা, আমার জীবনের মডেল আর তার বিস্তার আমি আমার মতো করেই ঠিক করব।
Exactly. You and only you will decide whether you'd exist as an individual or as a product of the society. অলাবু, বিলটা আনতে বলো। আবার দেখা হবে তো? তার প্রয়োজন আর না হলেই ভালো। টেক ইট অর ব্রেক ইট, বি মাস্টার অফ ইউর ডেস্টিনি। এই বিলটা কিন্তু আমি মেটাবো। অতি উত্তম। পলাশ পরের সপ্তাহে চাকরিতে ইস্তফা দিল। আগের ফ্রিল্যান্সার জীবনের জমানো টাকা ছিল, আর ছিল আত্মবিশ্বাস যে কাজ পেতে অসুবিধে হবে না। আর অলাবুর সঙ্গে তার কলকাতা শহরে ঘুরে মনে এক ধরনের প্রতীক্ষা শুরু হলো। সেই ফ্রিল্যান্সার জীবনের শুরুতে নতুন প্রজেক্ট বা ক্লায়েন্টের জন্য যেমন হতো, বেশ টান টেনশনময় উত্তেজনা। একদিন সম্পূর্ণ উদ্দেশ্যহীনভাবে পলাশ করুণাময়ী থেকে বাসে চেপে বসল। কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। বেলেঘাটায় একটি মেয়ে তার সামনের সিটে এসে বসল। একটু পরে মেয়েটির একটি ফোন এলো, আর মেয়েটি কথা বলতে লাগলো। মধু নিঃসন্দি পশ্চিমবঙ্গীয় উচ্চারণ, সন্ধ্যা মুখোপাধ্যায়ের মধু মালতী ডাকে আইতে যে কুহক, সেরকম পলাশের কানে এলো। পলাশ সেন সম্মোহিত। বাস পেরিয়ে গেল কত পথ, মেয়েটি নামলো। পলাশ সেনও যন্ত্রের মতো নেমে পড়ে তার পিছু নিল। একাডেমি অফ ফাইন আর্টসের সামনে পৌঁছে মেয়েটি ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি আমায় ফলো করছেন? হ্যাঁ, তবে ঠিক আপনাকে নয়, আপনার গলার আওয়াজকে। মানে? এত সুন্দর গলা আপনার, মাফ করবেন, আমার খেয়ালই ছিল না আমি আপনাকে ফলো করে চলেছি। আমি চলে যাচ্ছি, তবে আপনার গলা যদি আরেকবার শুনতে পেতাম। কোনোভাবে কি শোনা যেতে পারে একটুক্ষণের জন্য? আমার গলা শুনবেন? কি আশ্চর্য! আপনি কি এরকম যাত্রার গলার আওয়াজ শোনার জন্য ধাওয়া করেন নাকি? এ তো খুব বেয়ারা অনুরোধ। আপনি কি এর আগেও কোনোদিন আমাকে ফলো করেছেন, বা অন্য কাউকে? না, কোনোদিন করিনি, বিশ্বাস করুন। আজ হঠাৎ কি হলো কে জানে। অদ্ভুত কাণ্ড। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় কোনো গন্ডগোল নেই। শুধু আরেকবার আপনার কথা শুনতে চাই, আর কিচ্ছু না। আমি এই শহর ছেড়ে কয়েকদিনের মধ্যেই চলে যাচ্ছি। ফোন নাম্বার চাই না, ফেসবুক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ কিছু চাই না। শুধু একবার আপনার গলায় বাংলা কথা শুনতে চাই। আমার এখন ক্লাস আছে, আমি বিকেল 3টে নাগাদ ফ্রি হব। এখন আমাকে যেতে হবে। আমি 3টের সময় এখানে থাকবো। 3টে বাজতে এখনো 3 ঘন্টা বাকি। পলাশ নিজেই নিজের কাছে অচেনা লোক হয়ে পড়ল। মনে পড়ল গডফাদার ছবিতে সিসিলিতে মাইকেল কর্লিওনির প্রথম এপলোনিয়াকে দেখার কথা, থান্ডার বোল্ট। সে হাঁটতে হাঁটতে একটা বসার জায়গা খুঁজে নিয়ে সেখানে বসে পড়ল। এদিকে মালবিকার মনেও কিরকম উদাস ভাব, আর তার সাথে ঔৎসুক্য। এই লোকটা সাধারণ নয়, স্থির তার দৃষ্টি। ডেস্টিনেশন নেই, কিন্তু যেন বলছে ডেস্টিনেশন আননোন বাট নট দ্য ডেস্টিনি, অ্যান্ড ইটস ইউ। আপনি নিশ্চয়ই খুব অবাক হয়েছেন। তা তো হয়েছি। এরকম অনুরোধ কেউ কাউকে করে না। আমি জীবনে এরকম কোথাও শুনিনি, আর কেউ কোনোদিন শুনেছে বলেও মনে হয় না। আপনাকে অজস্র ধন্যবাদ। আপনার কথা আবার শোনা হলো। আর আপনাকে আটকে রাখবো না, আমি যাই। গুড বাই। শুনুন শুনুন, আপনি শুধু আমার আওয়াজ শোনার জন্য এত কষ্ট করলেন? তাই তো দেখছি। আমি নিজেও নিজেকে এই প্রশ্ন করছি, আরে কি পাগলের মতো ব্যবহার করছি। মেয়েটি যদি ভাবে তাকে বিরক্ত করছি আর লোকজনটাকে, তবে তো মার খেতে হবে। আপনি তো ভারী ভীতু লোক। সে সত্যি, আমি জীবনে যেচে কোনো মেয়ের সঙ্গে এরকম কথা বলিনি। আমি নিজেই অবাক। মেয়েদের এত ভয় কেন? ভয় নয়, আমি পাড়াগার লোক, আর এই কত বড় শহর। ও, আপনি এই শহরে নতুন? হ্যাঁ, মাস 2 হলো, কিন্তু আমি কয়েকদিনের মধ্যেই দেশে ফিরে যাব। আপনি কি আর্ট স্কুলে পড়েন? পড়াই। ও, তাহলে আপনি আর্টিস্ট। কিন্তু আমার মনে হয় তুলির পাশাপাশি আপনার গলায় ভগবান আসল প্রতিভা দিয়েছেন। যাই হোক, অনেক কথা হলো, আমি এবারে যাই। এত তাড়া কেন? চলুন সামনে স্টলটায় একটু চা খাই। আপনি শহরে নতুন, আবার ভীতু, আর চলেও যাবেন। আমি আপনাকে চা খাওয়াই। আমার নাম মালবিকা বোস। চলুন, আমার নাম পলাশ সেন। এতদিন চাকরি করতাম, এখন চাকরি ছেড়ে দিয়েছি। আগে ফ্রিল্যান্সার ছিলাম, আবার ফ্রিল্যান্সার। কলকাতা শহর না চাকরি, কোনটা ভালো লাগেনি, নাকি দুটোই? জানি না,
মনে হয় আমার ভেতরেই কোনো সমস্যা আছে। লক্ষ লক্ষ লোক তো এই শহরে থাকে আর দিব্যি চাকরিও করে। নিজেকে খুব আটকে পড়া লাগছে। মনে হচ্ছে হাতে পায়ে কেউ যেন শিকল পরিয়ে দিয়েছে। কেন জানি না স্বাধীনতা বলে একটা শব্দ সারা দিন মাথার মধ্যে ধাক্কা মেরে বেড়াচ্ছে। আপনি গড়ের মাঠে গেছেন? না, কখনো যাইনি। তবে চলুন, আপনাকে একটা জিনিস দেখাবো। ভয় লাগছে না তো? কি দেখাবেন? স্বাধীনতা। স্বাধীনতা মানে আকাশ কুসুম স্বপ্ন দেখার বেড়া, যুক্তি তর্ক বিরোধে সাজানো চেতনার অন্য নাম, সাগরের মতো গণ্ডিবিহীন উদ্দাম উচ্ছল। স্বাধীনতা মানে ভোরের আকাশে সাদা পায়রার দল, স্বাধীনতা এক উচ্ছ্বাস কোলাহল। স্বাধীনতা মানে ভরসার বাতি আগামীর অঙ্গীকার। আপাতত এতটাই। বেশ কয়েক বছর কেটে গেছে। এই গল্পের চরিত্রেরা এখন কোথায় আছে, কি করছে আমাদের জানা নেই। পলাশ হয়তো ফিরে গিয়েছিল তার বর্ণা নদীর দেশে, অথবা আটকা পড়েছিল কলকাতা শহরের সূক্ষ্ম অনুভূতির জালে। পলাশ আর মালবিকার পরিচিতি কি গড়ের মাঠের গণ্ডি পেরিয়ে আরো গভীরতা স্পর্শ করেছিল, নাকি মালবিকা পুরোপুরিভাবে ব্যস্ত হয়ে পড়েছিল তার রং তুলি আর ক্যানভাসের জগতে? অবন্তিকা হয়তো এখন তার স্বপ্নের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে কোনো গগনচুম্বী অফিসে বসে ডেডলাইন সামলাচ্ছে। সূর্য ডোবার সময় তার কি কলকাতার ম্যানুয়াল খোঁজা ছেলেটার কথা কখনো মনে পড়ে? প্রতিজ্ঞা ভঙ্গ করে অলাভু হয়তো আর 5টা লোকের মতো ঘর সংসার করছে। ডাক্তার ফিলোর ক্লিনিক অনেক দিন ধরে বন্ধ। দরজার গায়ে হাতে লেখা নোটিশ লাগানো, ডেস্টিনেশন আননোন বাট নট দ্য ডেস্টিনি। বাড়ির মালিক তার কোনো সন্ধান জানেন না, কিন্তু ঘর ভাড়ার টাকা ঠিক সময়ে ব্যাংকে জমা পড়ে যায়। ফিলো হয়তো মিস সোফিয়ার সন্ধানে বেরিয়ে পড়েছেন ইউরোপের কোনো শহরের রাস্তায়। হঠাৎই তার সাথে দেখা হয়ে যেতে পারে। আমরা এখনকার মতো সবকিছু একটা সময়ের ফ্রেমে আটকে রাখলাম। হয়তো কোনোদিন সেই ফ্রেম খুলে যাবে আর চরিত্রেরা একে একে এসে দাঁড়াবে আমাদের চারপাশে, এখানে কিংবা অন্য কোথাও। আমরা অপেক্ষায় থাকলাম।